আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। লোকটা প্রায় আজীবন নিরক্ষর ছিলেন। শেষ বয়সে কোনো রকমে নাম সই করতে শিখেছিলেন, কিন্তু তার স্বপ্ন আর দূরদৃষ্টির কথা সবার মুখে মুখে। তার স্মৃতি আবুধাবির সব নরনারীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে আরও বহু যুগ। তিনি ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের জের ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে বহুগুণ বেড়ে যায়। উপসাগরীয় দেশগুলো পেট্রো ডলারের পাহাড় ব্যবহার করে তখন উন্নয়নের কাজে হাত দিয়েছে। তাদের নিজেদের জনবল খুবই কম। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে তারা শ্রমিক আমদানি করে। বাংলাদেশ থেকে হাজার হাজার লোক যায় তখন এসব দেশে। এখানে ওখানে নতুন কতগুলো অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে মূলত বিদেশি বিশেষজ্ঞদের বাসস্থান হিসেবে। আদিবাসী বেদুইন আরব তখনও তাঁবুতে বাস করে। শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পরিবার বাস করত দেয়াল ঘেরা একটি জমিতে তৈরি কয়েকটি একতলা ঘরে। এখন দেশটির চেহারা পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ এখন আরব আমিরাত। কিভাবে একজন নিরক্ষর ব্যক্তি আবুধাবিকে গড়ে তুলেছিলেন, আজ জানাবো সেই কাহিনী। আবুধাবির ঘুমে ঝিমানো জীবনে তখন চলছিল সড়ক মহাসড়ক তৈরির প্রাণচাঞ্চল্য। 2 ক্যারেজের প্রশস্ত সড়কগুলোর চৌহদ্দি তৈরি হয়েছে, কিন্তু সব তৎপরতা মাঝের জায়গাটুকুতে। দূর দূরান্ত থেকে বাড়ন্ত খেজুর গাছ এনে সেখানে সমান দূরত্বে সারি করে লাগানো হয়েছে। অবশিষ্ট স্থানে লাগানো হয়েছে সবুজ ঘাসের চাপড়া, যেসব চাপড়া আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে। শত শত শ্রমিক রাবারের হোস দিয়ে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্তের পর পর্যন্ত পানি দিয়ে যাচ্ছে সেই ঘাসে এবং খেজুরের গাছের চারায়। তখন অনেকে এসব কাজ দেখে ভাবছিলেন, কেন এই অপচয়? স্বল্প জনসংখ্যার দেশ, ঘরবাড়িও কম, কি হবে এত সব সড়ক তৈরি করে? আবুধাবির শাসক শেখ জায়েদ তার দেশের মরুভূমিতে একটা সবুজ আর সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেছিলেন। খেজুর গাছ আর ঘাসের মতো আরও বহু গাছ পরে লাগানো হয়, বেশিরভাগই বিদেশি। বিজ্ঞানী ও কৃষিবিদরা গোড়ায় বহু আপত্তি ও নিষেধ করেছিলেন। বলেছিলেন এই গরম মরুভূমির দেশে সেসব গাছ টিকবে না। শেখ জায়েদ শোনেননি সেসব নিষেধ। গাছ আমদানি করা হয়েছে, উপসাগরের নোনা পানি লবণমুক্ত করে দেশের তখনকার চাহিদার বহুগুণ মিঠা পানি তৈরি করা হয়। সে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে অঢেল। সেসব গাছ এখন বড় হয়েছে, এখন আর সকাল সন্ধ্যা হোজে করে পানি দিতে হয় না। ছোট ছোট ফুটোর রাবারের নল মাটির সামান্য নিচে পুঁতে দেয়া হয়েছে, আর সেসব ফুটো দিয়ে প্রয়োজন মতো পানি আসে ঘাসে ও গাছে। গাছগাছড়ার সংখ্যা বৃদ্ধির ফলে বৃষ্টিও এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। আবুধাবিকে মনে হবে স্বপ্নপুরীর সবুজ বাগান। আরব আমিরাতের 7টি শেখ শাসিত আমিরতন্ত্র ব্রিটিশের আশ্রিত ছিল। তাদের মধ্যে আবুধাবি আয়তনের 87%। তারপরই আসে দুবাই। আরও 5টি ক্ষুদ্র ক্ষুদ্র শেখতন্ত্র হচ্ছে শারজাহ, আজমান, ফুজায়েরা, রাস আল খাইমা এবং আল কায়াম। সাম্রাজ্য উপনিবেশ হারিয়ে ব্রিটেন তখন আর ধনী কিংবা শক্তিশালী দেশ ছিল না। আবুধাবির প্রতিরক্ষার জন্য তখন সৈন্য মোতায়েন রাখা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আবুধাবিতে কিছু খনিজ তেল আছে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম তখন ব্যারেল প্রতি $3-4। তার থেকে কতই বা আয় হবে? ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখ জায়েদ তাদের বিরত করার অনেক চেষ্টা করেছিলেন। এই এলাকাটার উপর বিদেশিদের নজর আছে, বিশেষ করে সৌদি আরবের। তারা যদি একে একে 7টি শেখতন্ত্রই দখল করে নেয়, কি হবে তখন? এসব ভাবনা ছিল শেখ জায়েদের। ব্রিটিশদের পরামর্শে শেখ জায়েদ 7টি অঞ্চলকে একীভূত করে একটা ফেডারেশন গঠনের উদ্যোগ নিলেন। অন্য শেখরা নানা অজুহাত দেখিয়েছিলেন। দুবাইয়ের শাসক শেখ রশিদ আল মাকতুম বলেন, তার এলাকায় মজুদ তেলের পরিমাণ সামান্য, দুবাইয়ের চলবে কি করে? শেখ জায়েদ আশ্বাস দিলেন, বললেন দৈনিক 1,20,000 ব্যারেল করে তিনি তেল দেবেন দুবাইকে। শেষ পর্যন্ত ফেডারেশন গঠিত হলো। সিদ্ধান্ত হলো আবুধাবির শাসক বরাবর প্রেসিডেন্ট হবেন, দুবাইয়ের শাসক হবেন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। ব্রিটিশরা চলে গেল 1971 সালে, কিন্তু কপাল আর কাকে বলে কিছুদিনের মধ্যেই প্রমাণ পাওয়া গেল আবুধাবিতে যে পরিমাণ তেল আছে বলে আগে হিসেব করা হয়েছিল, প্রকৃত মজুদ তার চেয়ে বহুগুণ বেশি। 1973 সালের অক্টোবরে
আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত আরবরা তেল রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করে। বিশ্ববাজারে তেলের দাম এক লাফে 25 গুণেরও বেশি বেড়ে যায়। তখন থেকে খনিজ তেলের নতুন নাম হয় ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। দুবাই স্থির করল তেলের আয় দিয়ে তার চলবে না, গোড়া থেকেই পর্যটন শিল্পের দিকে মনোযোগ দেয়। কি প্রয়োজন পর্যটক আকর্ষণের জন্য? এজন্য চাই যথেষ্ট ভালো হোটেল আর শপিং মল। বিদেশি শ্রমিকদের দিয়ে দিনরাত কাজ করিয়ে সেসব তৈরি করা হলো। পর্যটকদের আসা যাওয়ার জন্য সুদক্ষ এয়ারলাইন এমিরেটস গড়ে উঠল। দুবাই বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমান চলাচলের একটা প্রধান জংশন। কিন্তু কেন আসবে পর্যটকরা? পশ্চিমে ধনী দেশগুলো শীতের দেশ। সেসব দেশের মানুষ একটু রোদ চায়, গায়ে তাপ লাগাতে চায় এবং তারা খেলাধুলা পছন্দ করে। আমিরাতে সারা বছর রোদ পাওয়া যায়, মোটামুটি উষ্ণ এখানকার আবহাওয়া। প্রচুর অর্থ ব্যয়ে প্রায় কৃত্রিম উপায়ে দুবাইতে ক্রিকেট, টেনিস, ফুটবল, গাল্ফ, ঘোড়দৌড়, মোটর রেসিং ইত্যাদি বহু খেলার চমৎকার আয়োজন করা হলো। সারা বছর আইস স্কিং করার জন্য কৃত্রিম বরফ জমা পাহাড়ের ঢালু তৈরি করা হয়েছে। সরকারি উদ্যোগে এবং পশ্চিমের চেয়ে অনেক বেশি মূল্যের পুরস্কার দিয়ে এসব ক্রীড়ার বিশ্ব প্রতিযোগিতা হয়। প্রতিযোগী আর দর্শক মিলে বহু হাজার পর্যটক আসে এক একটি প্রতিযোগিতায়। আবুধাবিতে বিদেশিদের বাড়ি কিংবা সম্পত্তি কেনা নিষেধ, কিন্তু দুবাই সরকার সে বিধিনিষেধ তুলে দিয়েছে। উষ্ণ আবহাওয়া, শপিংয়ের স্বর্গরাজ্য, সব রকমের খেলাধুলার অফুরন্ত সুযোগ, সবচেয়ে বড় কথা আয়কর থেকে অব্যাহতি ইত্যাদি কারণে বহু বিদেশি দুবাইতে মোটামুটি স্থায়ীভাবে বসতি করতে শুরু করেছে। তাদের চাহিদা মেটাতে বহু সুউচ্চ আর সুদর্শন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। উপসাগর থেকে জমি উদ্ধার করে খেজুরের ডালের আকৃতিতে অভিজাত বসতি এলাকা গড়ে উঠেছে। খেজুরের সবচেয়ে উঁচু পাতা যেখানে থাকার কথা, সেখানে তৈরি হয়েছে অপূর্ব সুন্দর আর বিলাসবহুল প্যালেস হোটেল। পাম জুমেয়ারা নামের এই নতুন বসতির বাড়ির মালিকদের মধ্যে আছেন ফুটবল তারকা ডেভিড বেকহাম ও তার পপ তারকা স্ত্রী পশ স্পাইস ভিক্টোরিয়া বেকহাম। আবার পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত খলিফা টাওয়ার নির্মাণ হয়েছে দুবাইতে। এত সব সুবিধার কারণে কালো টাকার মালিক বহু বিদেশি বসতি করেছে দুবাইয়ে। বলিউডের বহু চিত্র তারকা সহ বিত্তশালী ভারতীয়রা এখানে সম্পত্তি কিনেছেন, বসতি করেছেন। সেই সাথে বহু গ্যাংস্টাররাও থাকেন এখানে। মুম্বাইয়ের সঙ্গীত তারকা আশা ভেসলে থেকে শাহরুখ, সালমান আর ঐশ্বরিয়া রায় সহ আরও অনেক অভিনেতার বাড়ি আছে এখানে। ব্যবসাও করছেন তারা। আবুধাবিতে শেখ জায়েদ কিন্তু এসব উচ্ছলতার মধ্যে যাননি। গোড়া থেকেই তিনি ঘোষণা করেছিলেন তেলের টাকা বেশি দিন থাকবে না, অতএব সে টাকার অপচয় করা চলবে না। এমনভাবে সে অর্থ ব্যয় ও বিনিয়োগ করতে হবে যাতে তেল সম্পদ ফুরিয়ে যাওয়ার পরে আবুধাবির মানুষ তার থেকে উপকৃত হতে পারে। মূলত অবকাঠামো গড়ে তোলার জন্য তিনি বিদেশ থেকে বিশেষজ্ঞ আনেন চড়া বেতনে, কিন্তু দেশের ছেলেমেয়েদের সরকারি ব্যয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। যার যেখানে খুশি উচ্চশিক্ষার জন্য কারো অর্থের অভাব হয়নি। সুউচ্চ আর নয়নাভিরাম অট্টালিকা অজস্র তৈরি হয়েছে আবুধাবিতেও, কিন্তু বেশি মনোযোগ দেওয়া হয়েছে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়, হাসপাতাল নির্মাণের দিকে। প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় আর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শাখা আছে এখানে। সেসব বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকরা মাঝে মাঝে আসেন শিক্ষা দিতে। ক্রীড়া স্টেডিয়াম আর অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সীমিত বিত্তের পর্যটকদের জন্য 4-5 তারা হোটেল অনেক হয়েছে। প্রায় প্রত্যেকটি আন্তর্জাতিক হোটেল চেইনের 2-4টি করে হোটেল আছে। প্যারিসের লুভার মিউজিয়ামের আর নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামের শাখা তৈরি হয়েছে। আবুধাবির নিজস্ব জাতীয় মিউজিয়াম, একাডেমি অব পারফর্মিং আর্টস ভবন আছে। এসব তৈরি হয়েছে উপসাগর থেকে উদ্ধার করা জমিতে। শেখ জায়েদ মারা গেছেন 2004 সালের নভেম্বরে। তারপর থেকে আবুধাবির শাসক এবং আমিরাতের প্রেসিডেন্ট হয়েছেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তার কয়েক ভাই এবং পরিবারের অন্য সদস্যরা দেশটি গড়ে তোলার কাজ করছেন। যদিও শেখ জায়েদের মৃত্যুর পর থেকে তারা অনেক বেশি উচ্চাভিলাষী এবং উদ্যোগী হয়েছেন। আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে নেওয়া হয়েছে অনেক ব্যবস্থা।
পর্যটকের ভিড় থাকে নগরীর অদূরে শেখ জায়েদ মসজিদে। সৌদি আরবের বাইরে এটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মসজিদ। ইতালীয় মার্বেলে তৈরি এই মসজিদ তৈরি করেছেন শেখ জায়েদের পুত্ররা তার স্মৃতিতে। $200 কোটি বেশি ব্যয় করা হয়েছে। শেখ জায়েদের কবরও আছে এখানে। দিন রাত 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত করা হয়। তাজমহলের স্টাইলে কয়েকটি গম্বুজ আছে এ মসজিদে। আগাগোড়া শ্বেত মার্বেলে তৈরি মসজিদে তাজমহলের অনুকরণে মূল্যবান পাথর দিয়ে লতাপাতার কারুকার্য খোদিত হয়েছে। ভেতরে বিভিন্ন কক্ষের রঙিন মার্বেলের সিলিং আর ফ্লোরে মনোরম কারুকার্য। চারদিকের বিশাল বাগানে পূর্ণদৈর্ঘ্য বহু খেজুর গাছ। শেখ জায়েদ তেল সম্পদের অপচয় না করার যে নির্দেশ গোড়াতে দিয়েছিলেন সেটা পুরোপুরি মেনে চলা হয়। আবুধাবি তার তেল সম্পদ থেকে পাওয়া অর্থ সুপরিকল্পিতভাবে বিশ্বব্যাপী বিনিয়োগ করছে। এ লক্ষ্যে শেখ জায়েদ গোড়াতেই একটা আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি স্থাপন করেছিলেন। এ অথরিটি পৃথিবীর বহু দেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকার বহু ব্যাংকের বন্ড, ঘরবাড়ি, ইমারত, হোটেল, বন্দর ইত্যাদিতে অঢেল অর্থ বিনিয়োগ করেছে। উচ্চশিক্ষা শেষে নতুন প্রজন্ম এখন আবুধাবিতে ফিরে এসেছে এবং আসছে। সব ক্ষেত্রের উঁচু পদগুলোতে এখন তারা দখল করে নিচ্ছে। চুক্তি শেষে বিদেশি বিশেষজ্ঞরা স্বদেশে ফিরে যাচ্ছেন। আবুধাবিতে এখন পুরোদমে চলছে আমিরাতকরণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।